রবীন্দ্রনাথ প্রায়ই বলতেন, মৃত্যু না থাকলে জীবনের কোনো মানে নেই, আর মৃত্যুর পরিপ্রেক্ষিতে জীবনকে না দেখলে অমৃতের সন্ধান মেলে না। এই জীবন মরণের খেলা দিয়েই জগৎ সত্য হয়ে উঠেছে। জীবনে তিনি বহু প্রিয়জনের মৃত্যু দেখেছেন, তাই হয়তো দৃপ্ত স্বরে বলতে পেরেছিলেন, করি না ভয় তোমারই জয়ে গাহিয়া যাব চলিয়া, দাঁড়াবো আসি তব অমৃত দুয়ারে। জীবনের শেষ লগ্নে রোগশয্যায় অশক্ত শরীরে অসুস্থতার কথা একেবারেই বলতে চাননি। তার তখন খুব ইচ্ছে হতো নিজের হাতে কলম নিয়ে লিখতে। খাতা নিয়ে লিখতে শুরু করলে একটু পরেই হাত কেঁপে পেশি শিথিল হয়ে পড়ত। সে সময় তিনি মুখে মুখে বলে যেতেন, তার লিপিকার সুধীরচন্দ্র কর লিখে নিতেন। তিন সঙ্গী বইয়ের রবিবার গল্পটি ছিল তার প্রথম মুখে বলে লেখানো। শান্তিনিকেতনে কবির সঙ্গে থেকে অষ্টগামী রবির দিনলিপি তিনি 1348 অগ্রহায়ণে প্রবাসীতে লিখে গিয়েছিলেন। মৃত্যু সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা সম্বন্ধে সুধীরবাবু লেখেন, কোনোদিনও তিনি মৃত্যুপথের বীভৎসতাকে কিংবা তার অনিশ্চয় ভয়কে মনে আমল দেননি। উপরন্তু জীবনের প্রথম থেকেই দেখি মৃত্যুর নিবিড় উপলব্ধি তার কাব্যে একটি বিশেষ ধারায় নানা বাণীতে প্রকাশ পেয়েছে। প্রথম জীবনে তিনি মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে বলে শুরু করলেও মধ্য জীবনে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় এ কথাও ঘোষণা করেন। শেষ জীবনে রোগশয্যায় যে কজন তার সঙ্গে থাকতেন তাদের সঙ্গে রীতিমতো হাসি ঠাট্টা করতেন। গভীর আগ্রহ ছিল আশ্রমিক অনুষ্ঠানে দেশ বিদেশের অতিথিদের সঙ্গে যোগ দেওয়ার, কিন্তু শরীর একেবারেই ভেঙে পড়ায় রোগশয্যায় একেবারেই ঘরবন্দি। সেখানেই একদিন চীনের অতিথি তাইচি তাও কে ডেকে এনে আলাপ করলেন। ইতিপূর্বে ব্রিটিশ পার্লামেন্টে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মিস রাথবোন ভারতীয় নেতাদের স্বাধীনতার দাবিকে ব্রিটেনের প্রতি অকৃতজ্ঞতা বলেন। জওহরলাল সহ অন্যান্য নেতাদের নিন্দা করে প্রবন্ধ লিখেছিলেন। মৃত্যুর কয়েকদিন আগে কবিতার উত্তরে যে জ্বলন্ত বিবৃতি লিখেছিলেন সেটাই ছিল তার সর্বশেষ বিবৃতি। তার শুশ্রূষাকারীদের তার লাঘবের জন্য আর শারীরিক যন্ত্রণা ঢাকার জন্য এ সময় নানা রকমের মজাদার ছড়া সকলকে শুনিয়ে পরিবেশ হালকা করতে চাইতেন। 4/12/1940 তারিখে তার সেবারতা পুত্রবধূ প্রতিমা দেবীকে উদ্দেশ্য করে বলেন, ডাবও ভালো ঘোলও ভালো, ভালো সজনে ডাঁটা। বৌমা বলেন, ভালো নহে শুধু শিঙ্গি মাছের কাঁটা। আর নাতনিকে উদ্দেশ্য করে লেখেন, ঘড়ি ধরা নিদ্রা আমার, নিয়ম ঘেরা জাগা, একটুকু তার সীমার পারেই আছে তোমার রাগা। কি কব আর রবি ঠাকুর, ভয়ে তরস্থ, এত বড় মানুষ ছোট্ট, হাতের করস্থ। রোগশয্যায় বিশ্বকবি তখন তার 4 দেওয়ালের মাঝে আবদ্ধ। তার ঘুমের সময় সকলে তটস্থ হয়ে দূর থেকে দেখে, শ্বাস প্রশ্বাস যথাযথ ঠিক হচ্ছে তো। ফিসফিস করে খবর চালাচালি হতে থাকে। বেশিরভাগ সময় সোফায় আচ্ছন্নভাবে দীর্ঘক্ষণ বসে থাকেন। এক সময় নিজের অজান্তেই বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। একদিন রাত ঠিক 12টার পর তন্দ্রা ভেঙে গেলে জানতে চান
দারোয়ানের যেন পেট ব্যথা হয়েছিল। কেমন আছে সে? কোনোদিন কুকুরটাকে খাবার দিয়ে আদর করতেন, কৌতূহল নিয়ে দেখতেন চড়ুইটাকে। তাদের নিয়ে তার অজস্র প্রশ্ন। মৃত্যু ভয় তাকে কখনো কাবু করতে পারেনি। একদিন মজা করে তাকে বলা হয়েছিল, বুড়ো বয়সে সবাই ঠাকুর দেবতার নাম জপে, আর আপনি পশু পাখি লোকজন নিয়ে হাসি গল্প করছেন, লোকে কি বলবে আপনাকে? কবি আরো মজা পেয়ে ছন্দ গাম্ভীর্যে বলেন, সত্যি তো, লোকে কি বলবে? রোগশয্যায় পা ঠিক মতো নড়াচাড়া করতে পারেন না। সবাই বলে বিশ্রাম নিতে। নাতনি ওষুধ খাইয়ে ঘুম পাড়াতে চায়। সবার পীড়াপিড়িতে কিছুক্ষণ ঘুমের ভান করেন। রাত 3টের সময় চিরদিনের অভ্যেস মতো লিখতে চান। সবাই বলে এখনো ওঠার সময় হয়নি। তার বিশ্বাস হয় না। নিশ্চয়ই আমাকে তোরা ফাঁকি দিচ্ছিস। এরই মধ্যে খাতায় লেখা ভরে ওঠে। এরকম শয্যাশায়ী অবস্থায় একদিন প্রবাসী থেকে লেখা আছে কিনা জানতে চাওয়া হলে কবি সেই মজার ছড়াগুলি দিয়ে বললেন, তোমরা তো আমার যা পাও ঠেসে ভরে দাও প্রবাসীতে, দাও নিয়ে যাও এগুলো। যিনি লেখা আনতে গিয়েছিলেন তিনি এই নতুন ধরনের মজার ছড়া পেয়ে তো দারুণ খুশি। রবীন্দ্রনাথ অবাক হয়ে বললেন, আরে ঠাট্টা করে বললুম তোমাকে, ছেলে মানুষই এই লেখাগুলো বের করতে হবে না। অনেক কষ্টে কবির কাছ থেকে অনুমতি আদায় করে সবার রস গ্রহণের সুবিধার জন্য প্রসঙ্গ উল্লেখ করে একটু লিখে দেবার অনুরোধ করলে তিনি সকৌতুকে বলে ওঠেন, তুলো ধুনতে গেলে পরে কতকটা সেই তুলো লেপের মধ্যে প্রবেশ করে, কতক ঢাকে ধুলো। দুর্বল শরীরে টানা কাজ করতে পারেন না। কপালের শিরায় ফুটে ওঠে শীর্ণতা, দৃষ্টি ক্ষীণ, শ্রবণ শক্তিও 2-3 মেয়ে পালা করে তার ফরফাঁসি গানগুলো গায়। তাই শুনে বলেন, ওরে গানটা ভালো করে গা তো, সিন্ধু পারে চাঁদ তো বুঝি আমার জন্য আর উঠবে না। শান্তিনিকেতন ছেড়ে যাওয়ার সময় ভুবনডাঙ্গার রাস্তার ধারে ছোট্ট পাওয়ার হাউস দেখে তিনি নাতনি নন্দিতাকে ঠাট্টা করে বলেছিলেন, পুরনো আলো জ্বলল, আসবে বুঝি এবার তোদের নতুন আলো। উদয়নের দোতলা থেকে নামার পর তার প্রিয় বাঙাল ক্ষেতিমোহন সেনকে বলেন, 1 মাস পরে ফিরবো, দেখো ছড়ার বইটা যেন ছাপানো শেষ হয়ে যায়। প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্র জীবন কথাতে লেখেন, শান্তিনিকেতনের সঙ্গে 70 বৎসরের স্মৃতি জড়িত। কবি কি বুঝতে পেরেছিলেন তার এই শেষ যাত্রা? যাবার সময় চোখে রুমাল দিচ্ছেন দেখা গেল। জোড়াসাঁকোয় অসুস্থ কবিকে সারাক্ষণ দেখাশোনা করতেন প্রশান্ত মহলানবিশের স্ত্রী নির্মল কুমারী মহলানবিশ ওরফে রানী। কবি তাকে মজা করে বলতেন হেড নার্স। কবির শেষ দিনগুলি রোজ নামটা লিখে গেছেন 22শে শ্রাবণ বইটিতে। শ্রীমতী মহলানবিশের কোথাও যাওয়ার কথা উঠলেই কবি হুমকি দেন, শেষ পর্যন্ত এমন একটা অসুস্থ করব, তখন দেখিস আমি হেড নার্স কি করে আমাকে ছেড়ে যায়। কবির অপারেশন জোড়াসাঁকোয় হবে বলে ঝকঝকে করে পরিষ্কার করা হয়েছে। ডাক্তার সত্যেন্দ্রনাথ রায় গ্লুকোজ ইঞ্জেকশন দেওয়ার পর ম্যালেরিয়া রোগীর মতো কাঁপুনি দিয়ে জ্বর এলো। পরের দিনের ইঞ্জেকশনের এই প্রতিক্রিয়া কেটে যাওয়ার পর বেশ হাসি মুখে রানী মহলানবিশকে বললেন, জানো আজও আর একটা কবিতা হয়েছে সকালে। এ কি পাগলামো বলতো, প্রত্যেকবারই ভাবি এই বুঝি শেষ, কিন্তু তারপরেই দেখি আবার একটা বেরোয়।
লোকটাকে নিয়ে কি করা যাবে? লেখাটি ছিল প্রথম দিনের সূর্য নামে বিখ্যাত কবিতাটি। জীবনের গভীর কষ্টের মধ্যেই তার লেখনী যেন আরো গতিময় হয়ে উঠেছে। তিনিও বলেছিলেন, জীবনের গভীর দুঃখের সময়ই দেখি লেখা আপনি সহজে আসে। মন বোধহয় নিজের রচনা শক্তির ভিতরে ছুটি পেতে চায়। অস্ত্রোপচারের পরে প্রস্রাবের সমস্যা দেখা দিল। তাও কবির একান্তই ইচ্ছা ছিল কলকাতার উন্মত্ত কোলাহলের মধ্যে জয় বিশ্বকবি কি জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতরম এসব জয়ধ্বনির মধ্যে শেষ যাত্রা না করে শান্তিনিকেতনের উদার মাঠে উন্মুক্ত আকাশের তলায় স্তব্ধ প্রকৃতির সঙ্গে মিশে যেতে।